শরীফ ওসমান হাদির ঘটনায় বড় কোনো রাঘব বোয়াল সম্ভবত ফেঁসে যাচ্ছে। অপরাধীরা সম্ভবত ইউনূসের জালে আটকা পড়ছে, সরকারের জালে আটকা পড়ছে। এখন সরকার সে অপরাধীদের দৃশ্যপটে আনবে কি আনবে না, এটা নিয়ে আবার তাদের মধ্যে ইখতিলাফ। কিন্তু ঘটনা কি ঘটেছে এটা আমরা বুঝে গেছি। যে শুটারকে আমরা সন্দেহ করছি তিনি শুট করেছেন, দ্যাটস ট্রু, আর তার নেপথ্যে কারা, তাকে ধরলে ডিম থেরাপি দিলে তিনি কাদের নাম বলে দিবেন, এটা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন যে রাঘব বোয়াল এদের কথা বলতে ইউনূসও সরাসরি সাহস পাচ্ছেন না, হয়তো বা ঘুরিয়ে ফিরিয়ে জনগণের চাপে, যেহেতু ইনকিলাব মঞ্চ আসল জায়গায় আটকে দিয়েছে যে নির্বাচন চাইলে এটা বলতে হবে, নইলে নির্বাচন করতে দিবে না। এখন যেহেতু ইউনূস সরকার নির্বাচন চায়, তাহলে কোন রাঘব বোয়াল এটা বলতে বাধ্য হতে পারে, নইলে তো তরুণ প্রজন্ম নির্বাচন হতে দিবে না। তো দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতে পারছেন না, কি যেন একটা কিছু লুকাচ্ছে সরকার ওসমান হাদির। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে এক পর্যায়ে বলেছে যে তদন্তের স্বার্থে অনেক কিছুই বলা যাবে না। কি বলা যাবে না ভাই? তাকে কারা গুলি করেছে, কি কাকে কি গ্রেপ্তার করেছেন তা তো আমরা দেখেছি, কিন্তু গোপন করছে যে আরো আছে, কিন্তু বলা যাবে না। কেন? এটা সন্ত্রাসীরা হামলা করেছে, এটা ট্রান্সপারেন্ট তদন্তের বিষয়, এটা গোপন কিছু না। কিন্তু কি বলা যাবে না? ভারত নাকি কে, কারা, কেন বলা যাবে না? সাপোজ আওয়ামী লীগের লোকজন পুরোপুরি পিওরলি আওয়ামী লীগের পরিকল্পনায় যদি ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা ঘটতো, তাহলে এটা কেন তদন্তের স্বার্থে বলা যাবে না? পুরো আওয়ামী লীগকে তো আমরা বুলডোজার দিয়ে ডলা দিতে চাই, এতে তার কোনো হীনমন্যতা দ্বিধাদ্বন্দ্ব নাই, তাহলে সমস্যাটা কোথায়? আবার আইন উপদেষ্টা বলছেন 90 দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন, অথচ সেই শুটার কোথায় আছে কি এইটা ট্রেসে কেউ দিতে পারছে না। আবার বলছে অনেক কিছু বলা যাবে না, আবার 90 দিনের মধ্যে বিচার করবে। মানে কেমন যেন মিলছে না। এটা স্পষ্ট যে কিছু একটা গোপন করতে চাচ্ছে ইউনূস সরকার। তবে হ্যাঁ, একটা পর্যায়ে এসে সবকিছু আলোর মুখ দেখবে, কারণ এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা 5 আগস্ট পরবর্তী ইউনূসের বাংলাদেশ। ইউনূস এইসব চ্যালেঞ্জ ওভারকাম করে সব রহস্য আমাদের সামনে আনতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তাহলে কারা? আমার ধারণা যে ওসমান হাদি হত্যার সাথে সেনাপ্রধান রিলেটেড, ওয়াকারুজ্জামান রিলেটেড কেউ জড়িত থাকতে পারে। দ্যাট মিনস ভারতপন্থী অফিসার যারা এই ডিসেম্বরের শেষের দিকে গুম কমিশনের যে পূর্ণাঙ্গ রিপোর্ট হতে অনেকে ভেসে যেতে পারে, তাদেরকে আটকাতে চায়। যারা ইউনূস সরকারকে ব্যর্থ করতে চায়, যারা ইন্ডিয়ান হেজিমনি রক্ষা করতে চায়, এই টাইপের কেউ এখানে জড়িত, ওয়াকার রিলেটেড কেউ হতে পারে। যে সরকার এখন পাচ্ছে না যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ফাঁসাতে বা নাম বলতে, তবে তাদের নাম বলার আগে অনেক প্রস্তুতি দরকার। যে কারণে এখন রহস্যময় কথাবার্তা বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা, অনেকাংশে মিডিয়া এড়িয়ে চলছেন, আবার মিডিয়া আসলেও বলছেন যে অনেক কিছু বলা যাবে না। আপনারা দেখবেন বাস্তবে ইউনূস সরকার হয়তো অনেক দূরে গিয়েছে। যেমন সাপোজ সেই শুটার কে ভারত থেকে ফিরিয়ে আনাও সম্ভব। এখন ভারত থেকে ফিরিয়ে আনলেও সেটা প্রকাশ্যে বলবে না, ভারত জাস্ট ধরে। এবং অনেকে বলছেন যে আসলে ওই শুটার অলরেডি গ্রেপ্তার হয়েছে, কিন্তু এক পক্ষ বলছে যে সামনে আনা হোক, আর এক পক্ষ বলছে না, সামনে আনলে বিশাল ঘটনা তৈরি হয়ে যাবে, যেটা সামাল দিতেই সরকার পারবে না। এখন এমন কারা হতে পারে যে যাদের নাম বললে বা যাদের সম্পৃক্ততা প্রমাণিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, 111 ঘটে যেতে পারে? আমি মনে করি এটা এত শক্তিশালী কেউ নাই যে সরকার ভয় পায় যাদের নাম আনতে। সাগরণী হত্যাকাণ্ডের ক্ষেত্রেও সেম। ওয়াকার কিংবা বিএনপি ছাড়া এত শক্তিশালী এই মুহূর্তে কেউ নাই যাদেরকে ডিল করতে সরকার ভয় পেতে পারে, যাদের নাম সামনে আনতে সরকার ভয় পেতে পারে, যাদের নাম বললে পুরো পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। যেটা সাপোজ এখন সেনাপ্রধান বা তার কোনো লোক যদি সরাসরি সম্পৃক্ত থাকে, এটা সরাসরি সরকার বলবে, বিষয়টা কেমন না?
হয় তাকে সেনাপ্রধান থেকে স্যাক করে অ্যারেস্ট করতে হবে, নইলে তো সরাসরি ভাবে বলা যাবে না, বললে তো আর তাকে ওই পদে রাখা যায় না। এখন পদেও রাখা যাচ্ছে না, আবার বলতেও পারছে না, কমপ্লেক্সিটি হয়তো এই জায়গা, হয়তো আই এম নট শিওর, এটা আমাদের বিশ্লেষণ, এই বিশ্লেষণ ভুল হতে পারে। নইলে এমন কি, এমন কারা যে সরকার বলতে পারবে না, গোপন করবে? জাস্ট একটু তুলনা করেন সাগররুণী হত্যাকাণ্ড নিয়ে। সেই কত বছর হয়ে গেছে, সেই সাগররুণীদের যে সন্তান, শিশু সন্তান আজকে যথেষ্ট মেচিউর হয়েছে, কিন্তু কোনো কুল কিনারা নাই, কেউ বলতে পারছে না। ইউনূস সরকারকেও হাসিনাও বলেনি, ইউনূস সরকারও বলতে পারছে না যে কারা এটা ঘটিয়েছে। এমন অসম্ভব কাজ কি আছে? তাও আবার রাজধানীতে অতি গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ খুন। এর মানে জানে, কিন্তু এমন কেউ জড়িত যে বললে তাকে ওই পদে রাখা যাবে না, তাকে ওই পদ থেকে সরানো যাচ্ছে না। স্বয়ং সরকারের জন্য বিপদ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের নাম বললে। সরকার নিজেই বেকায়দায় পড়বে, পরিস্থিতি সামাল দিতে পারবে না, কারণ এটা বললে আর অনেক কিছু করতে হবে। সাপোজ উদাহরণ, আমি কিন্তু শিওর বলছি না, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। সেনাপ্রধানের কোনো লোক বা তার ইশারা ইঙ্গিত বা কোনোভাবে যদি যোগসাজশ থেকে থাকে, অথবা ভারতের যদি কোনো যোগসাজশ থেকে থাকে, তাহলে এটা যদি ডিসক্লোজ করে সরকার, তাহলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব হয়ে যায়। এখন এটা আবার আরো কঠিন কাজ। আবার ধরে নিলাম যে ওয়াকার বা ওয়াকার রিলেটেড কেউ জড়িত, এটা যদি সরকার প্রকাশ করে, তাহলে সে ওয়াকারকে গ্রেপ্তার করা, চাকরিচ্যুত করা, এটা সরকারের জন্য ওয়াজিব হয়ে যায়। এটা আবার আরো বেশি ঝামেলা। অথবা হতে পারে যে বিএনপি জড়িত, মির্জা আব্বাস রায় আসলে জড়িত, দ্যাট কুড বি। এখন সেই শুটারকে ধরে ডিম থেরাপি দেওয়া হলে, এখন তো মিডিয়ার যুগ, ট্রান্সপারেন্সির যুগ, আর তিনি কার নাম কি বলেছেন এটা গোপন করা, জজবি নাটক সাজানো, এটা সম্ভব না এই যুগে। এখন সেই শুটার যদি বলে দেয় যে এই বিএনপির অমুকে টাকা দিয়েছিল, 193 কোটি টাকা তার ব্যাংকে লেনদেন, এটা কোথায় পেয়েছে? যে মির্জা আব্বাস দিয়েছে বা এরকম কেউ। এখন সাপোজ এই সরকার কি বিএনপিকে আসলে ফাঁসানোর যোগ্যতা রাখে? তাহলে কি বিএনপি আর ইলেকশনে থাকে, ইলেকশন করতে দিবে? বিএনপি অন্য অ্যালাইনমেন্টে চলে যায়। বিষয়টা কোন পর্যায়ে গেছে দেখেন। অতএব আমার মনে হয়, তবে টুডে টুমোরো এগুলো সামনে আসবে, যেহেতু হাসিনা নাই, নতুন বাংলাদেশ, এইসব দানাই ফানাই কিচ্ছু চলবে না। ইউনূস হয়তোবা প্রস্তুতি নিচ্ছেন পুরো পরিস্থিতি সামাল দেওয়ার। আমরা আমরা বিশ্বাস করতে চাই যে হাদি হত্যাকাণ্ডের সাথে ওয়াকার কিংবা বিএনপি কেউ জড়িত না থাকুক, জাস্ট আওয়ামী লীগ করেছে, বিচার হোক, এটা আমার এক্সপেক্টেড সিচুয়েশন। কিন্তু আমার মনে হয় সামথিং ইজ গোয়িং রং। এত সহজ না, সরকারের আচার আচরণ যথেষ্ট সন্দেহজনক, কোনো একটা কিছু লুকাতে যাচ্ছে, এরকম কিছু। দর্শক, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনাল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অথচ কারা কি এই বিষয়ে কোনো ট্রেসই দিতে পারছে না। তাহলে আপনি দ্রুত বিচার আইনে 90 দিনের মধ্যে বিচার করবেন কিভাবে? আপনার তো কুল কিনারা পেতে হবে। 90 দিনের মধ্যে যদি বিচার করতে চান, তাহলে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সে আসামি ফয়সাল দেশেও থাকতে পারে, আবার দেশের বাইরেও থাকতে পারে। আচ্ছা, দেশের বাইরে গেলে সেই তথ্যটা তো আমারই কঠিন কিছু না বের করা, আর দেশের ভিতরে থাকলে যে আছে আমরা খোঁজার চেষ্টা করছি। বিভিন্ন গণমাধ্যম তো তথ্য দিয়েছে দেশের বাইরে গেছে, তাহলে আপনারা সেই তথ্য ভুল কোথায় সেটা বলেন। মানে এখানে একটা লুকোচুরি খেলা চলছে। কারণ শুটার ফয়সাল এটা ঠিক আছে, কিন্তু কার মাধ্যমে, কার টাকায়, কিভাবে করেছেন, এটা ফাঁস করলে হয়তো বা ইলেকশন বা নানান পরিবেশ বিনষ্ট হতে পারে। এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে 1 কোটি টাকা, আমার কাছ থেকে চেয়েছে। এই যে বাংলা এডিশন দেখেন না, এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই। এটা এই এনসিপি ইউনুসের কোনো নাই, জিম্মি করে নেওয়া হয়েছে। 1 কোটি টাকা চেয়েছে, তার পিয়নরে দিয়ে আমার কাছে, আমার লোকের কাছে টাকা চাইয়েছে। তারা জানেও, ওই পিয়ন জানেও না যে এটা কে, কার প্রতিষ্ঠান, এটা জানেও না। এই পিয়নরে বলেছে যে ভাই এই ব্যাপার, তখন পিয়ন বলছে যে ভাই স্যার তো এটার নিচে দিবে না। রেকর্ড আছে আমার কাছে, রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে। এই লাইনে থাকতে থাকতে শুনবেন,
পরে শোনাবো না, এটাও খুঁজে আমার অনেক সময় লাগবে, আমি কনসেন্ট্রেট করতে পারবো না। এইভাবে তারা করেছে। তারা যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো, তখন আমি তারে জিম্মি করলাম যে ইটা দেন। ১ম সার্জিসে পাঠাইলাম। হ্যাঁ? খুব বাজে ভাষায় একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম। তো সাথে সার্জিস ফোন দিয়েছে। তারপরে আ আরেকটা কে ফোন দিয়েছে। ২-৩ জন লাইনে এসে, "ভাই এটা ভাইয়ের, এটা তাড়াতাড়ি দেখতে হবে, ভাই দেখেন।" এভাবে দিয়েছে। চোরের বাচ্চারা! সবকটা চুরি করেছে। চুরি কইরা টাকা-পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে এই যে এতগুলি পোলাপান যে আপনার জীবন দিল, এই পরিবার, আহতের পরিবার, কারোর কোনো খোঁজ নাই। ওই কয়দিন আগে তারা করেছে, আপনার এই যে মনোনয়ন করেছে, ফর্ম বিক্রি করেছে। একেকজনের কাছ থেকে ১০,০০০ করে টাকা। বিশাল এক বাণিজ্য। ওই রিক্শাওয়ালা ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে প্রতিদিন। ভাই ওরা তো ভাই ধান্দাবাজি করতেছে ভাই, এই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে। আমি মনে করছি যে এই পোলাটারে বোধহয় ওরা মনোনয়ন দিবে মনে হয়। যেখানেই দেখ এক জায়গায় দিবে। সেই ছেলেটাকে দেয় নাই তো তুই আগে জানিস না? ওরে যে দিবি না, ও রিক্সা চালক দেখে ও পাপী। তোরা সব শিক্ষিত, এই কারণে এখন তোদের টাকা পয়সা-টয়সা আছে, নতুন পাঞ্জাবি, দামি ব্র্যান্ডের জুতা-টুতা, ঘড়ি-টড়ি ইয়েতে আছে, বিদেশে টাকা পয়সা হইছে। তোরা বিশাল আকারের কিছু একটা। তো ও টাকাটা নিলি কেন? ও টাকাটা কিসের জন্য নিলি? ও টাকাটা ফেরত দিয়ে দিবি। নাহলে কিন্তু রিক্শাওয়ালারে আমি কিন্তু লাইভে নিয়ে আসবো। টাকা ফেরত দিয়ে দিবি আরামসে। তো আমি আমি এদেরকে না কিচ্ছু বলি নাই এতদিন ধরে। আমি এদেরকে বলেছি যে, "ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন। আপনাদেরকে সম্মান করি। ভাই কিছু জায়গায় একটু থেকেন।" আরে ভাই তুই 'প্রথম আলোরে' নিয়া যখন কথা বলবি, 'প্রথম আলোর' পক্ষে 'প্রথম আলোর' অফিসে গিয়া যখন ভাষণ দিবি, তুই আমার চ্যাটের বাল। এর আগে একবার আসিফরে মাফ করছি। আসিফ মাপ চাইছে। মাপ চাইছে যে, "ভাই এরকম আর জীবনে কোনদিন হবে না। আমরা আর কখনোই ওইখানে যাব না। আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল। ব্যাস।" এটা বলে মাফ করে দিলাম। আবার কালকে আবার ফের সে একই কাজ করেছে। তো তোদের মাফ করে দিব এখন? এখন মাফ করে দিব? তো 'প্রথম আলোর' বিষয়টা বলে আপনাদেরকে শেষ করি। সেটা হলো ২১শে আগস্টের গ্রেনেড হামলা। এই 'প্রথম আলো' নিউজ করেছে। আমার যে Facebook পেজে লাইভ চলছে সেখানে যান। গিয়া দেখেন সেই সেই আছে। সেই লাইভে সেই ইয়েতে তারা কি বলেছে? যে খালেদা ছিল। আপনাদেরকে কিছু দেখাই একেক করে, হ্যাঁ? আচ্ছা, এটার পড়েন, শিরোনামটা পড়েন। তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই, জানতেন খালেদা। 'প্রথম আলোর' নিউজ। আচ্ছা, এটা হলো জঙ্গিদের সঙ্গে পিন্টুর একাধিক বৈঠক। 'প্রথম আলো'। এই ২১শে আগস্টের গ্রেনেড হামলায় এই যে আপনার আমার যে অনুসন্ধান যেটা দেখিয়েছিলাম, এটা আপনারা একটু দেখেন। আমি কালকে আবার ওই ভিডিওটা আপলোড দিতে পারি। তো ওইখানে ওরা 'প্রথম আলো' কিভাবে জজ মিয়া নাটক সাজিয়ে সেই নাটক বিএনপির উপর চাপিয়ে দিয়েছে যে বিএনপি জজ মিয়া নাটক সাজিয়েছে। আমরা সেই জজ মিয়ার বক্তব্য নিয়েছি। জজ মিয়া বলেছে যে 'প্রথম আলো' তাদেরকে ২ লাখ টাকা দিয়েছে। সেই নিউজ ঘুরিয়ে দিয়ে তারপরে তারেক রহমান, বাবর সহ তাদেরকে নতুন করে সেই মামলায় আনা হয়। সেই মামলাতে তারেক, বাবর সহ ৩০ নতুন আসামি, এবং ৫ তারিখের পরেও বাবর জেলে ছিল। ডিজিএফ এর মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক আব্দুর রহিম সাহেব, তাকে মেরে ফেলা হয়েছে এই চিকিৎসা করাতে নিয়ে। এগুলো এর সময়। বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। মানে যত ধরনের শয়তানি আছে সবকিছুতে এই যে হামলার আগে বৈঠক হয় পিন্টুর বাসায়। পিন্টু চিনেন তো? বিএনপির সাবেক মন্ত্রী। আচ্ছা। তারেক বাবরের বিরুদ্ধে ২১ কোটি টাকা ঘুষ মামলার অভিযোগ। আচ্ছা। তারপর দেখেন, তারেক, বাবর, হারিস ও মামুন বিএনপির ৪ মহা দুর্নীতিবাজ। এটা নাকি ফালু নাকি বলছে। আচ্ছা, দেখেন, পাকিস্তান, কুয়েত ও সৌদি ৩০০ কোটি টাকা দিয়েছিল বিএনপিকে এই জঙ্গিবাদ সাজানোর জন্য। খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে ১০০ কোটি টাকা চেয়েছিলেন তারেক। টাকা ফেরত দে। টাকা ফেরত দে। এই যে টাকা এই পাকিস্তানের কাছ থেকে নিয়েছে জঙ্গিরা,
তারপরে ইয়ের কাছ থেকে বসুন্ধরার কাছে টাকা ফেরত দেয় আগে। ধাপ করে যায় প্রথম আলোর অফিসে গিয়া বিবৃতি দিয়া দেন আপনারা, তাইলে সেগুলির হিসাব দেন। একটা পত্রিকার অফিস, এক তো আপনারা আগে ভেঙেছেনই, এখনকার কথা যদি বলি, একটা পত্রিকার অফিস বড় নাকি 500 মানুষের জীবনের দাম বড়? আমারে বুঝান, কোনটা বড় আমারে বলেন। পত্রিকা অফিসের এই 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 প্রথম আলোতে এই যে মতি, টিপু সুলতান, মহিউদ্দিন, এরকম কয়েকজন আছে, এরা সরাসরি রয়ের সাথে মিলে যাদেরকে গুম করা হইতো তাদের কাছে যাইতো। তাদের গোপন জায়গায়, যেখানে অজ্ঞাত জায়গায় কেউ জানে না, তাদেরকে তখন অ্যারেস্টও দেখানো হয় নাই। অ্যারেস্ট ধরে নিয়ে যাওয়ার 6 মাস পরে গোপন কোনো জায়গায়, কোন জায়গায় সেটা তারাও জানে না এখনো, সেইখানে ভারতীয় রয়ের স্টেশন ম্যানেজার থাকতেন, ইন্ডিয়ান হাই কমিশনের অফিসের লোক থাকতেন, সন্তোষ শর্মা থাকতেন, মতি থাকতেন। মতির অফিস থেকে ভিডিও কনফারেন্সে তাদের সাথে যুক্ত করা হইতো। টিপু সুলতান নিজে থাকতেন, মহিউদ্দিন থাকতেন। মিথ্যা কথা বানায় মেজর জিয়াকে করা হয়েছে, বুঝছে না? এই কাজগুলো তারা করে তারপরে মানুষকে হত্যা করেছে। 21শে আগস্টের ঘটনার পর কয়জন মানুষকে, এই যে মুফতি হান্নান, একটা নিরীহ নিষ্পাপ একটা মানুষ, ফাঁসি দেওয়া হয়েছিস তোরা এই প্রথম আলোর কারণে। তাদের বিচার হবে না? বিচারের ঊর্ধ্বে তাদের বিচার হইতে দেওয়া যাবে না। যাদেরকে সুন্দর সুন্দর জুতা জামা দিয়া তারপরে নবাবের নাতি টাতি বানানো হয়েছে, তাদের সমস্যা নাই, এই দেশের মানুষের সমস্যা আছে প্রথম আলোতে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রথম আলোর প্রকাশনা আবার যদি শুরু হয়ও, প্রথম আলো পত্রিকা এই কয়দিনের ভেতরে যে ব্রেকডাউন হবে, এর মধ্যে আপনারা নতুন পত্রিকা নেবেন। আমার দেশ নেন, অনেক পত্রিকা আছে, প্রথম আলো নেবেন না। প্রথম আলো পত্রিকা থেকে বের হয়ে আসবেন। প্রথম আলো সহ এই বিপ্লব যেই কারণে হয়েছিল, আজকে মানুষরা আপনারা মাথায় নামলে বলেন মব, যে মানুষগুলো মারা গিয়েছে 24 সালে, এই মানুষগুলো মারা যায় নাই? মিথ্যা কথা নাকি এটা? মামলার আসামিরা বাইরে ঘুরে কেন? পেট ভরে গিয়েছে, এই জন্য এটা নিয়ে আর এখন কথা বলতে মনে চায় না? পেট ভরে গিয়েছে? ভাই তোমরা কি, তোমরা এই যে এনসিপির কয়েকজন যে ফাল পারতেছো, তোমরা কি ডা ভাই এই দেশের? কি তোমরা কি আমারে বলো? জুলাইতে তোমরা বিশাল আকারের একটা হাইপ, এই দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসছে, তোমাদেরকে বিশ্বাস করেছে, তোমাদের সেটায় লাথি দিয়া রাস্তা নামাই দিচ্ছে। এখন ডাক দাও, আমি 5,000 মানুষ দেখতে চাই। ধান্দাবাজি আজকে থেকে শুরু হয়নি, কিচ্ছু বলি নাই। আসিফ ধান্দাবাজি করে, নাহিদ ইয়েতে থাকতে ধান্দাবাজি করেছে, মাহফুজের ভাই এখন প্রায় 3-4 হাজার কোটি টাকার মালিক। আমি মাহফুজে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ভাই আপনার ভাই এরকম করে কেন? কয় ভাই আমি বলে দিয়েছি যে আমার ভাইয়ের সাথে যেন আর কেউ যোগাযোগ না করেন। জিজ্ঞেস করেন, ওরা জিজ্ঞেস করেন এই কথা হয়েছে কেন। উনি করেন না, ওনার ভাই করেন, উনি কিছু বুঝেন না। সবকটা দুর্নীতিবাজ, সবকটা দুর্নীতি করে গিয়েছেন। দুর্নীতি করে তারপরে তারা এখন একটা সুশীল হয়ে একটি এমপি হইতে চান। ওরা, আমি ওরা জিজ্ঞেস করলাম যে এই যে যেদিন বাংলা এডিশনের উদ্বোধন, সেদিন এই হাসনাত সার্জিস, ওদেরকে কিন্তু আমি বিশাল সম্মান দিয়েছি ভাই। ওরা বিএনপির এত বড় বড় নেতারা, আমির খসরু ভাই, তারপরে অনেক বড় বড় নেতারা গিয়েছেন। জামাতের প্রায় পুরো টিম, জামাত মানে ওই দিন আমি তো আসলে এখানে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, জামাতকে একটা অপমান করা হয়েছে সেদিন। আমিও জামাতের এই ভাইটাই সবাই গিয়েছিল, মানে জামাতের খালি আমির, নায়েবে আমির বাদে সবাই গিয়েছিল সেদিন। ওগুলো ঠিক মতো আমি আপ্যায়নও করতে পারিনি এই এদের চোদনে। জুলাই যোদ্ধার বাবা, এই সে, এদেরকে দিয়েই আমরা উদ্বোধন করিয়েছি। ওই দিন এই হাসনাত সার্জিস এদেরও আসার কথা ছিল। আসিফ আগের দিনও বলেছে আসবে, মাহফুজ দেখবে, আসে নাই পরে যদিও। যাই হোক, তো তারা আসার কথা বলে পরে আর আসলো না, মারামারি হইলো গোপালগঞ্জে। তা আমি প্রোগ্রাম বাদ দিয়ে যখন শুনলাম ওইখানে হামলা হয়েছে, আমি বললাম যে ভাই কি সমস্যা, ওইখানে কি হয়েছে? বললাম তো আপনারা লোকজন নিয়ে যাবেন না, আপনারা ব্যাকআপ নিয়ে যান নাই? লোকজন কোথায়? কয় ভাই লোকজন তো আমরা আনতে পারিনি, আমাদের ফান্ডের সমস্যা। ফান্ড কেন? তার 1 সপ্তাহ আগে কথা হয়েছে আমার সাথে, এই আসিফ আর মাহফুজ টাকা কামাবে, সেই টাকা ওরা নাকি নির্বাচন করতে খরচে লাগবে। সার্জিসের মুখের ভাষায়
এটা খরচের টাকা, ভাই খরচের টাকাটা তো দরকার আছে, ওরা দেওয়ার কথা ছিল, ১ টাকাও দেয়নি। এখন আসিফ নাকি বলছে যে আমার টাকা পয়সা শেষ। এই হচ্ছে তারা চাঁদাবাজ ভাই। কোনো সমস্যা ছিল না, চাঁদাবাজ তো এই দেশে এরপরে যারা ক্ষমতায় আসতেছে তারাও চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। তো চাঁদাবাজি তো হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই চাঁদাবাজির মাঝখানে তারা প্রথম আলোর পক্ষে কথা বলবে আর মাইনে নিব, এটা অস্তিত্বের লড়াই।